খোলাপাতা এবং অর্পিতার আরও একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকের পডকাস্টে আমার যিনি অতিথি তিনি একাধারে ক্রীড়া সাংবাদিক এবং তার সঙ্গে সাহিত্যিক, এবং এই দুটো ক্ষেত্রেই তিনি কিন্তু দাপটের সঙ্গে কাজ করে গেছেন। তিনি রূপক সাহা। শুরু করেছিলাম জার্নালিজম, তখন এশিয়া থেকে মাত্র দুটো টিম যেত, সেটা বেড়ে বেড়ে এখন 8টা হয়েছে। এই 8টা টিমের মধ্যে ইন্ডিয়া থাকতে পারবে না। আমরা কেন খেলা দেখতে যাব? আজকে কত বছর ইস্টবেঙ্গল ক্লাব, তাদের কোনো সাকসেস নেই ন্যাশনাল লিগে। কর্পোরেট কনস্পিরেসি, এটাও কি একটা ফ্যাক্টর? আমাকে দাবি দিয়েছে, এই দাবিটা ফুটবলের করা উচিত নয়। প্রচন্ড তোমাদের ব্যর্থতা তোমাদের দাবি দিয়েছে, তুমি ক্রিকেটকে দোষ দিও না। কল্যাণ চৌবের প্রসঙ্গ আপনি তুললেন, প্রফুল ব্যাটারের প্রসঙ্গ তুললেন। কল্যাণ চৌবে সে আরো নিচু ধরনের একজন নেতা, কিন্তু আজ থেকে প্রায় 20 বছর আগে লিখেছিল যে ফুটবলে দিন শেষ। একটা সময় এমন হলো, ফুটবলার, বাঙালি ফুটবলার বলতে শুরু করলো হাতে টাকা পায় বল। 2026 না, 2030-এও হবে না, 2034-এ টার্গেট যদি করে না, ইন্ডিয়ান টিম 7-8 বছরই কিন্তু একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছতে পারে। রূপকদা, প্রথমেই স্বাগত জানাই। কেমন আছো বলো? ঠিক আছে গো, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো এবং অনেক প্রশ্ন তোমার থেকে উত্তর খোঁজার চেষ্টা করব। একদিকে তো ক্রীড়া সাংবাদিক, দীর্ঘদিন তুমি কাজ থেকে এই সাংবাদিকতাটা করতে গিয়ে অনেক কিছু চাক্ষুষ করেছো, এবং বিনোদন পত্রিকারও সম্পাদক তুমি ছিলেন, এবং তার সঙ্গে আরেকটা পরিচয় হচ্ছে সাহিত্যিক। এই যে ক্রীড়া সাংবাদিক এবং সেখান থেকে সাহিত্যিক, এই জার্নিটা এবং কালকেতুর সৃষ্টি, এর পেছনের গল্পটা কি? আচ্ছা, মানে এক কথায় এর উত্তরটা আমি দিতে পারবো না, কেননা আমি যখন এই প্রফেশনে এসেছিলাম, সাংবাদিকতার প্রফেশনে, তখন আমার ধারণাও ছিল না যে আমি সাহিত্য চর্চা করবো কোনোদিন। খবরের কাগজে সাংবাদিকতা করতে গেলে রেগুলার তুমি ধরো 1-1.5 হাজার শব্দের ম্যাক্সিমাম রিপোর্ট করতে হয়, কিন্তু সেই লেখাটাকে টেনে অত বড় একটা কাহিনী বিন্যাস করে নিয়ে যাওয়ার, এটা একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আমার কাছে। এটা ভাবিও নি কোনোদিন। কিন্তু প্রফেশনে আসা 60-এর দশকে প্রফেশনে আসার পর আমার এই লেখালেখির জগতে আসার মাঝখানে 20-22 বছর সময় গেছে। মানে আমি যখন লেখার বরাত পেলাম আনন্দবাজারে বিভিন্ন পত্রিকায়, তখন মাঝে মানে 25টা বছর প্রায় পেরিয়ে গেছে। তো এই দীর্ঘ সাংবাদিকতা জীবনের যে অভিজ্ঞতাগুলো, সেগুলো আমার লেখালেখিতে, সাহিত্য চর্চাতে আমার অনেক কাজে দিয়েছে। যে ঘরানাটা নেই আমাদের এখানে, কি জানো তো, মানে যারা সাহিত্যিক, মানে খুব প্রথিতযশা সাহিত্যিক বা নিয়মিত সাহিত্য চর্চা করে, তারা খুব বেশি সাংবাদিকতার জগৎ থেকে আসেননি, একদমই না। এই খুব উল্লেখযোগ্য ব্যতিক্রম হচ্ছেন মতি নন্দী, কিন্তু ওনার ক্ষেত্রে একটু উল্টো ব্যাপারটা ছিল, কারণ উনি সাহিত্য জগৎ ছিলেন প্রথমে, সেখান থেকে সাংবাদিকতা এসেছিলেন। আমরা যারা পরবর্তী ক্ষেত্রে এলাম, আমাদের ক্ষেত্রে উল্টো হলো, আমরা সাহিত্য অনেক পরে এসেছি সাংবাদিকতার। তো সেইটি একটা নিঃসন্দেহে একটা প্রতিনন্দিনীর দেয়ালের মতো ছিলেন আমাদের কাছে। তো আমাদের যখন লেখালেখি শুরু করি, তখন আমাদের মানে কি বলবো, এই দেয়ালের বেয়ে উঠতে টপকানোর কথা তো দূরের কথা, ওনার একটা এমন হাই স্ট্যান্ডার্ড সাহিত্য চর্চা উনি করে গেছেন যে আমাদের কখনো ভাবতেই পারিনি যে লোকে কোনো রকমের তুলনা করবে। মানে এই ভয়টাই আমরা পেতাম, যদি কোনো একটা লেখা আমরা লিখি, যেহেতু একই পেশা থেকে লোকে তুলনা করবে, এবং অবভিয়াসলি আমরা 10 গোল খাবো। তো সেইটা একটা প্রচণ্ড একটা চিন্তা ছিল এবং দুর্ভাবনা ছিল। এবং যখন আমাকে লেখার বরাত দেওয়া হয়, তখন কিন্তু কর্তৃপক্ষ আমাকে বলেই দিয়েছিলেন, দেখো তুমি যে উপন্যাসটা লিখবে সেটা যেন খেলার জনারের না হয়। কারণ তারাও বুঝতে পারছিলেন যে আমি যদি খেলা নিয়ে উপন্যাস লিখি, যেটা আমার মানে জীবন ধারণের জন্য আমাকে করতে হয়, সেই বিষয়টা নিয়ে গেলে অনেক বায়াসড হয়ে পড়বো, এবং অনেকে তুলনা করতে শুরু করবেন সামনে যিনি আছেন দেয়ালের সাথে। আনন্দবাজারে তখন এমন একটা সিস্টেম ছিল যে সবাইকে দিয়ে সব রকম কাজ করানো। মানে আমি যেহেতু খেলার সাংবাদিকতা করতাম, শুধু তাই নয়, কিন্তু যখনই সুযোগ পেত তখন আমাকে ভোটের কাজে লাগানো হতো, কোনো স্পেশাল ফিচারের জন্য আমাদের ইউজ করা হতো। এবং এখন তো আরো বেশি, এবং আমরাও সাংবাদিকতা জীবনে মানে আমাদের শুধু বলা হতো যে মানে শুরু থেকেই বলা হতো যে সবটা করতে হবে, এবং সেখানে কখনো কখনো এডিটও করতে হয়েছে, ডেস্ক ওয়ার্ক তো করতেই হয়েছে, মানে সমস্ত কাজটাই।
তো সেইটা গিয়ে করতে গিয়ে বিভিন্ন কি বলে অভিজ্ঞতা, বিচিত্র অভিজ্ঞতা আমাদের হচ্ছিল। আর আমার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, যেহেতু সাংবাদিকতা করতে গিয়ে না বিভিন্ন জায়গায় আমাদের যেতে হতো, মানে সেই কাছ থেকে অনেক কিছু ধরো আমি দেখার বলছি সুযোগ। কাছ থেকে দেখা শুরু, হ্যাঁ। ধরো আমি বলছি লালবাজারের সেন্ট্রাল লকআপ, ধরো দমদম সেন্ট্রাল জেল, রাজভবনের ভেতরটা, বা মুঘল গার্ডেন্স, ধরো দিল্লিতে রাষ্ট্রপতি ভবনটা কেমন দেখতে, এগুলো যেহেতু আমাদের পেশার ক্ষেত্রে আমাদের যাওয়ার অভিজ্ঞতা আছে, লেখার সময় কিন্তু যখন এই প্রসঙ্গ কোনো সময় আসে, তখন একটা ছবি ফুটে ওঠে মনের মধ্যে এবং লিখতে আমাদের সুবিধা হয়। যে সুযোগটা কিন্তু নর্মাল যারা অন্য ফিল্ড থেকে আসে সেই সব সাহিত্যিকদের একটু আহ, অসুবিধে হয় তাতে। আমার উপন্যাসগুলো তুমি পরপর কেউ লক্ষ্য রাখে, তাহলে দেখবে যে একটা বিষয়ের সঙ্গে অন্য একটা বিষয়ের কোনো মিলই নেই। মিল নেই। কলকাতার আন্ডারওয়ার্ল্ড নিয়ে আমার প্রথম উপন্যাসটা যখন লিখি, জুয়ারি, তখন একটা মানে কি বলবো ট্রিমেন্ডাস একটা প্রশংসা পেয়েছিলাম, যে ওইটা একটু অন্য ধরনের জনারের লেখা হয়েছিল। কলকাতার আন্ডারওয়ার্ল্ডটা কেমন, সাট্টার জগৎ, তার আগে ওই রশিদ বলে একজন ছিলেন সাট্টার কিং, একদম। তার ব্লাস্টটা হয়ে গেছিল, লোকের অনেক আগ্রহ জেগেছিল সাট্টার ওয়ার্ল্ড সম্পর্কে, এবং সেটাকেও আমি সাকসেসফুলি সেই উপন্যাসটা লিখেছিলাম। তো তখনই আমার মনে হলো যে লিখবো এমন সাবজেক্ট নিয়ে যেটা খুব কন্টেম্পোরারি হয়, এবং এবং যেটা জানার আগ্রহ আগ্রহ রয়েছে লোকের মানুষের। হচ্ছে ইনফরমেশন যাতে প্রচুর থাকে। সাতটা লোকে জানতো, সাতটাটা ভেতরে কি এটা জানতো না লোকে, সেটা আমি খুব সুন্দরভাবে আমি ফুটিয়ে তুলেছিলাম আমার লেখাটাতে। যেমন আমার দ্বিতীয় উপন্যাসটার কথা বলছি আমি, জীবন এমন, সেটা লটারি ওয়ার্ল্ড নিয়ে লেখা, এবং লটারি নিয়ে আজকে তো প্রচুর লোক লটারি খেলে, আগ্রহ আছে। এই লটারির ভেতরে যে কত ধরনের ষড়যন্ত্র, কত ধরনের জালিয়াতি, আজ থেকে প্রায় 30 বছর আগে যখন এই লেখাটা লিখেছিলাম জীবন এমন, এখনো দেখি পাল্টায়নি, এখনো একই যদি রয়ে গেছে। একই রয়ে গেছে। তৃতীয় উপন্যাসটা হচ্ছে তোমার সোনাগাছির যারা বারবনিতা তাদের নিয়ে লেখা। তো লোকের কিন্তু মানে এখনো প্রচুর আগ্রহ দেখি যে কত পাল্টে গেছে দুনিয়াটা। তো এইরকম আমি ওই সাবজেক্ট চয়ন করি, আমি সেগুলো এমন একটা অদ্ভুত ধরনের সাবজেক্ট, এবং সেটা 6 মাস ধরে রিসার্চ করি এবং 6 মাস ধরে লিখি, বছরে একটা করে উপন্যাস লিখি, এবং আজকে আমার প্রায় 35টা থেকে 40টার মতো উপন্যাস লেখা হয়ে গেছে, কোনোটার সাথে কোনোটার মিল নেই। মিল নেই। এবং লাস্ট যে উপন্যাসটা আমার বেরিয়েছে এবারে বইমেলায়, সেটা একটা প্যারানর্মাল জগৎ নিয়ে লেখা, অতীন্দ্রিয় জগৎ, এবং সেইটা তো আর পড়তে এবং এখন এই প্যারানর্মাল নিয়ে মানুষের মধ্যে আগ্রহ প্রচন্ড আগ্রহ আছে। আমার এটা প্রথম অ্যাটেম্প্ট এই প্যারানর্মাল জগৎ দিয়ে, সেটা দেখলাম যে প্রচুর লোকে ভালোভাবে নিয়েছে। সাংবাদিকতা এবং তার সঙ্গে এখন কর্পোরেট দুনিয়া যেভাবে জুড়ে গেছে, এটাকে তুমি কিভাবে দেখো? না গো, একটা কথা বলছে যে এখন আমরা যে প্রিন্ট মিডিয়ায় কাজ করে এসেছি না, সেই যুগটা কিন্তু এখন আর নেই। আমি মাঝে মাঝে ভাবি, যদি আমি আজ থেকে প্রায় 40 বছর 50 বছর পরে জন্মাতাম, তাহলে কিন্তু আমরা যেভাবে জার্নালিজমটা খুব নিশ্চিন্তে করে এসেছি বলে মনে হয়, সেভাবে করতে পারছে না। সেভাবে করতে পারতাম না। আমরা যেরকম স্ট্রেট ফরওয়ার্ড লেখা লিখেছি, এখন খবরের কাগজে যদি আমি ওই ধরনের স্ট্রেট লেখা লিখতে যাই, তাহলে কিন্তু আমি ট্রোলড হয়ে না, আমার মনও এবং দেখিও তো ফেসবুকে মানে সোশ্যাল প্রচন্ড মিডিয়াতে এইরকম যেভাবে ট্রোল হতে ট্রোল হচ্ছে। হতে হচ্ছে। এটা আমি কতখানি নিতে পারতাম এটা আমি জানি না। আমি আমাদের মানে অনেক শক্ত শক্ত কথা লিখেছি, কোনো একটা ম্যাচ কোনো একজন প্লেয়ার ভালো খেলেনি, আমি একবার কিন্তু লিখেছিলাম। এইটুকু স্বাধীনতা তো একজন সাংবাদিকের থাকা স্বাধীনতা উচিত। থাকবেই, কিন্তু তোমার পুরো টেকনোলজিটাই তো পাল্টে গেছে, আজকে ডিজিটাল মিডিয়া এসে গেছে, তুমি তো লোকের ঘরের কাছে পৌঁছে গেছে। আগে কি হতো, খবরের কাগজ ছাপা হতো, খেলাটা ধরো আমি বলছি, ধরো খেলাটা বিকেল 5টার সময় শেষ হলো, বা সন্ধেবেলার খেলা রাত্রি 9টার সময় শেষ হলো, তারপরে আমাদের চ্যালেঞ্জটা এইটুকু ছিল যে পরের দিন সকালবেলায় আমি কি এমন নতুন লিখবো যেটা যেটা লোকে পড়বে। দেখবে। কারণ টিভিতে লোকে অনেক খেলা দেখে ফেলেছে, আমি খেলা নিয়ে লিখতে খুব ভালোবাসতাম, আমি খেলোয়াড়দের অতটা গুরুত্ব দিতাম না। কিন্তু এটাও দেখেছি যে অনেক, ধরো সচিন 200 রান করলো, তারপরে সচিনকে নিয়ে সচিন সেঞ্চুরি করার পর সেটা সেঞ্চুরিটা কাকে উৎসর্গ করলো, ব্যাটটা কিভাবে নামালো, সেটা নিয়েও আগ্রহ রয়েছে। সেটা নিয়ে প্রচন্ড আগ্রহ, এবং একদল লোক সেটা খুব সুচারুভাবে লিখতে শুরু করলো, যাদের খেলোয়াড়দের নিয়ে। মানে দেখো, এটা সর্বক্ষেত্রেই সাংবাদিকতা আসতে শুরু করলো এই টেলিভিশন আসার পর। মানে একদল লোক ধরো সিনেমা নিয়ে লিখছে, সিনেমার ভালো মন্দ,
আরেকদল লোক কিন্তু সিনেমা আর্টিস্টদের নিয়ে লিখছে। এবং দিনের পর দিন দেখা গেল যে ম্যাগাজিনসগুলো বা কাগজগুলো এই যারা আর্টিস্টদের নিয়ে লিখছে, যারা শিল্পীদের নিয়ে লিখছে, তাদের সংখ্যাই বাড়ছে ক্রমশ। এবং এখন কিন্তু ঠিক তাই হয়েছে। অরিজিনালি যেমন আজকে খেলার ফরম্যাটগুলো অনেক বদলেছে। যেমন ধরো টেস্ট ম্যাচ হচ্ছে ক্রিকেটে, হ্যাঁ, তারপরে একদিনের ম্যাচ হচ্ছে, তারপরে 20 ওভারের ম্যাচ হচ্ছে। খেলার ফরম্যাটগুলো বদলে গেছে, মেয়াদ কমেছে, বাড়তি থেকে কমতে কমতে শুরু হয়ে গেছে, 20 ওভারে নেমে এসছে। এমন একটা দিন আসবে 10 ওভারে খেলা নেমে আসবে, এটাও হতে পারে। এটা হচ্ছে খেলা, মানে যারা মাঠে তারার জন্য একটা বিনোদন এবং মনোরঞ্জনের জন্য। ফুটবলও তেমনি হয়েছে, ফুটসল বলে একটা খেলা চালু হয়েছে, 11 সাইডের খেলা একটা এরকম হচ্ছে, বিচ সাইড ফুটবল হচ্ছে, নানা রকম ফুটবল নিয়েও এক্সপেরিমেন্ট হচ্ছে, অন্য খেলা নিয়েও তাই হচ্ছে। তো ফরম্যাট রেগুলার বদলাচ্ছে, এই কারণে আমাদের লেখার ধরনটাও সেভাবেই পাল্টাচ্ছে। কিন্তু টেকনোলজি যেরকম বদলাচ্ছে না, আমাদের সাংবাদিকতার ধরন মানে সেইভাবে ক্রমশ বদলাচ্ছে। এবং আমরা তো একটা সময় মনে করছিলাম, আমি ধরো আহ, সক্রিয়ভাবে সাংবাদিকতা শেষ করার পর্যন্ত আমি খুব চিন্তিত ছিলাম যে আমরা বোধহয় ঠিক রাস্তাটা দেখাতে পারলাম না, যে ডিজিটাল মিডিয়া আসবে, সেটাকে কিভাবে কমব্যাট করতে হবে, তার জন্য আমাকে কিভাবে নিজেকে শিক্ষিত করতে হবে। আমার একজন আহ, উম, সহকর্মী, তাকে টেস্ট ম্যাচ করতে গেছে এবং পরপর 5টা টেস্টে ওই সময় কপিল দেব, সে অত্যন্ত খারাপ, ব্যাটে রান পায়নি, বল করতে উইকেট পায়নি। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এই যে কপিল 5টা ম্যাচে খুব খারাপ খেললো, তো তুমি একটা লাইনও লিখলে না ওর এগেনস্টে। ফুটবলে যদি আজকে এই ব্যাপারটা হতো, সুরজিৎ সেনগুপ্ত যদি পরপর 5টা ম্যাচে খারাপ খেলতো, আমরা তো তার তুলনা করে ছেড়ে দিতাম। তো তুমি এই তাকে এটা দিচ্ছ কি কেন, মানে এই ছাড়টা দিচ্ছ কেন? সেই ছেলেটি খুবই বুদ্ধিমান এবং পরবর্তী ক্ষেত্রে অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র হয়েছে। আমাকে একটা অদ্ভুত জবাব দিয়েছিল। আমাকে বলেছিল যে হ্যাঁ, আমি তো লিখতেই পারতাম, কিন্তু এর পরে, লেখার পরে কপিল দেব আমার উপর চটে যেতেন। এবং তারপরে যদি কপিল দেবের কোনো একটা সাকসেস, বড় কোনো ঘটনা, কপিল দেব সম্পর্কে বড় কোনো একটা খবর হওয়ার মতো হতো, তখন তো কপিল আমার সঙ্গে কথাই বলতো না। তাহলে মানে সেই তখন পিয়ারটাও দরকার। সেই পিয়ারটা নষ্ট করতে আমি কেন যাব ওর সমালোচনা করে? মানে এটা কিন্তু একদিক দিয়ে যেমন ভালো, একদিক থেকে তেমনি খারাপও। কিন্তু আমরা এইসব ভাবিনি, আমরা আমাদের মতো করে করে গেছি। এবং আমরা দেখেছি যে আমি হয়তো গৌতম সরকার সম্পর্কে অত্যন্ত কড়া সমালোচনা করেছে আমাদের সময়, তারপরে সে হয়তো 2 দিন 4 দিন আমার সঙ্গে দেখা হচ্ছে, কথা বলছে না। 5th ডেতে যখন ছেলেটি ভালো খেললো, গৌতম একটা ম্যাচে ও দুর্দান্ত খেললো, আমার রিপোর্টে প্রচণ্ড তার প্রশংসা পেল, তখন কিন্তু দেখলাম যে পরের দিন ও আবার নর্মাল হয়ে আমার সাথে কথা বলছে। আমার সাথে ব্যক্তিগত বৈরিতা ছিল না, তোমার পারফরমেন্স, তোমার মাঠে তুমি ভালো খেললে সেটাই তুমি তোমার কলমে তুলে কলমে ধরছো। তুলে ধরছি। আমাদের সময় আরেকটা যেটা জিনিস ছিল, যেটা এখন আমি দেখি না, সেটা হচ্ছে যে এই খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্ব পাঠানো। এখনকার ধরো বেশিরভাগ সাংবাদিক, তারা ক্রিকেট করতে খুব চায় এবং তাদের কি বলবো, সৌরভ গাঙ্গুলি, তাদের হচ্ছে সৌরভ গাঙ্গুলি বেসড সাংবাদিকতা আমাদের সময় ছিল না। মানে তখন পঙ্কজ রায় আমাদের অনেক আগে, মানে আমাদের সময় যারা ছিলেন, অম্বর রায় বলো, প্রণব রায় বলো, আহ, যারা সময়টা ভালো ক্রিকেট খেলতে, হ্যাঁ, তাদের পারফরমেন্সটা ওপর বেস করে আমাদের সঙ্গে রিলেশনশিপটা ছিল। কখনোই তার বাইরে যেত না, মাঠের বাইরে যেত না। আমাদের সময় যেটা ছিল, সাংবাদিকতা ছিল একটা মিশন, বাণিজ্যিক ব্যাপারটা ছিল না তখন। মানে এখন কিন্তু অনেক বেশি বাণিজ্যিক হয়ে গেছে। একেবারে কাছ থেকে তুমি ফুটবলকে দেখেছো, ফুটবল মাঠের মানে কোথায় কি ঠিক ভুল সেটা তোমার নখদর্পণে ছিল। বর্তমান সময়ে আমরা যে সমস্যাটা দেখছি, মানে এর শুরুটা ঠিক কোন জায়গায় এবং কেন? এর অধঃপতনটা একদিনে হয়নি। অনেকগুলো ধরো, একটা খেলা বড় হওয়ার পেছনে অনেকগুলো, মানে শুধুমাত্র আহ, একটা কারণ নয়, সামাজিক কারণ থাকে, রাজনৈতিক কারণ থাকে, অর্থনৈতিক কারণ থাকে, অনেকগুলো কারণ মিলিয়ে কিন্তু একটা খেলা বাড়ে বা কমে। ক্রিকেটের ক্ষেত্রে কতগুলো পজিটিভ দিক, 90-এর পর যখন মনমোহন সিংয়ের ওই আর্থিক উদারনীতি, সেইটা যখন শুরু হলো, সেই পুরোপুরি ফায়দাটা কিন্তু ক্রিকেট তুলেছে, অন্য কোনো খেলা সেইভাবে তুলতে পারেনি। যেটা অন্য খেলাগুলো, কম জনপ্রিয় খেলাগুলো, এখন মোদিজি তুলছে ফায়দাটা। হ্যাঁ, আজ থেকে ধরো কি বলবো, 20 বছর
পর লোট পুরাণ দেখতে পাচ্ছি। মতিঝিল আমলে কিন্তু অন্য খেলাগুলো, আজকে তুমি শুটিং বলো, তারপরে ধরো অন্যান্য খেলা, কুস্তি বলো, তারপর হকি বলো, সেগুলো সামনের সারিতে আস্তে এগিয়ে সামনে আসছে। বাঙালির ফুটবলের বা বাংলার ফুটবলের একটা জোর ধাক্কা এলো। তুমি জানো 1980 সালের অগাস্ট মাসের সেই ডার্বি ম্যাচটায় একদম। রঞ্জি স্টেডিয়ামে 18-19টা লোক মারা গেছিল। ওই যে একটা কি ভয়ঙ্কর একটা কি বলে মৃত্যু একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে, তার আগে কখনো এটা হয়নি। সেইটা কিন্তু বাঙালি মধ্যবিত্ত সমাজকে খুব নাড়া দিয়েছিল যে ফুটবল মাঠ থেকে ছেলে মেয়েদের একটু দূরে সরিয়ে রাখো, এই এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা রেষারেষির মধ্যে ছেলেকে পাঠাবো না। এটা গেল একটা। হ্যাঁ, সেকেন্ড কথাটা হচ্ছে ক্রিকেট খেলাটা এমন একটা সময় আস্তে আস্তে সারফেসে আসতে শুরু করলো, এবং যোগ্য লোকের হাতে ছিল তখন জগমোহন লাল মিয়া, যে ওই এমন একটা টাইম এলো যখন রেভিনিউ তোলা, হ্যাঁ রেভিনিউ বেশিরভাগ আসে ধরো খেলা থেকে, সেটা হচ্ছে টিভি সম্প্রচারণ থেকে, টেলিকাস্ট থেকে, এবং টিভি কোম্পানিগুলো সাথে ডিল করে ক্রিকেট নিজেরা এই টেলিভিশন রাইটসটা যখন বিক্রি করার অধিকারটা পেয়ে গেল জঙ্গল ডালমিয়া ক্রিকেটের মাধ্যমে, তখন থেকে কিন্তু বিরাট একটা জাম্প এই খেলাটা সম্ভবত 90 দশক থেকে 90 দশক থেকে। ওই তো বললাম মনমোহন সিং এর ওই আমলটাতে, তখন ওই শুধু দূরদর্শন খেলা দেখাতো আগে, তখন কোনো রেভিনিউ পেতো না বিসিসিআই। আমি খেলা অর্গানাইজ করব, ইংল্যান্ড থেকে টিম নিয়ে আসবো, মাঠের অ্যারেঞ্জমেন্ট করব, আর তুমি বিজ্ঞাপন পাবে টেলিভিশনে খেলা দেখে, রেভিনিউটা তুমি নিয়ে যাবে, এটা তো হতে পারে না। আমি ইনভেস্ট করছি, আমার তো একটা শেয়ার দরকার। তো সেইটে সুপ্রিম কোর্টে লড়াই করে যখন টিভি রাইটসটা এই অ্যাসোসিয়েশন পাওয়ার হকটা ছিনিয়ে নিল, তখন থেকে ক্রিকেটের রমরমা শুরু করলো, এবং সেটার পেছনে অনেক রাজনৈতিক ছিল, সমীকরণ ছিল, রাজনৈতিক মদত ছিল, নাহলে এটা ওরা করতে পারতেন না। এবং ক্রিকেটের বরাবরই দেখেছি ক্রিকেট মানে তোমার অ্যাসোসিয়েশনগুলোতে সমাজের খুব শক্তিধর লোকেরা থাকতেন, ইনফ্লুয়েন্সিয়াল লোকরা থাকতেন, দিল্লির সাউথ ব্লককে নাড়িয়ে দিতে পারেন এরকম লোকগুলো আছে। অন্যান্য খেলাগুলোতে এরকম নেই। হ্যাঁ, যেটা ফুটবলে ছিল একটা সময়, প্রিয়ঞ্জন দাসবংশী খানিকটা, তারপরে প্রফুল্ল প্যাটেল এলেন, সেটা আরও ক্ষমতা কমলো, নিচু তলের পলিটিক্যাল লিডার তারা ভাত ধরলো, আর এখন তো যার হাতে রয়েছে কল্যাণ চৌবে, সে আরও নিচু ধরনের একজন নেতা। তো এই যে ধারাবাহিক ব্যাপারে ফুটবলের উপর ধরো, ফুটবল খেলে চাকরি পাওয়া যেত একটা সময়। হ্যাঁ, একটু ভালো ফুটবল খেলেই তুমি বিভিন্ন গভর্নমেন্ট ব্যাংক, রেল, তারপরে কি বলে এজি বেঙ্গল, এফসিআই, প্রচুর চাকরি প্রতি বছর ছেলেরা পেত। সেই সুযোগটা বন্ধ হয়ে গেল ওই মনমোহন সিংয়ের ওই 90 দশক ওই সময়টার পর থেকে। এই একটা বড় কারণ, কিন্তু তুই খেলে কি করবি, তুই তো চাকরি পাবি না। অনেকগুলো ফ্যাক্টর। অনেকগুলো ফ্যাক্টর, এই যে তারপরে তোমার ওই সময়টায় বামফ্রন্ট জামানা, সেই সময় কিন্তু আমি দেখেছি যে প্রচুর ছেলে, এটা বলতে মানে আমি হয়তো প্রমাণ করতে পারবো না, একটা জেনারেশন তাদের হাতে লাল ঝান্ডা ধরিয়ে দিয়েছিল এরা, এবং সেই একটা ফুটবলার জেনারেশন কিন্তু তারা ওইটাই বেশি ইন্টারেস্ট পেয়ে গেল, তারা মাঠে এলো না। একটা সময় যখন সৌরভ গাঙ্গুলি এলো, সেটা আরো মারাত্মক ধাক্কা হলো। বাঙালি বাবা মারা বুঝে গেলেন যে তাদের ছেলেরা সবাই সৌরভ গাঙ্গুলি হতে যাচ্ছেই। এবং ফুটবলের থেকে ক্রিকেটটা অনেক ভালো, আহ, শারীরিক কমব্যাট খেলার মধ্যে, ধাক্কাধাক্কির খেলা নয়, ও গজ দূর থেকে বল ছুটছে, অনেক নিরাপদ, ছেলেমেয়েরা তারা দৌড়ে মানে মানে বিভিন্ন একাডেমি গজিয়ে উঠলো, একটা বিরাট ব্যাপার হয়ে গেল সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ান টিমে চান্স পাওয়ার পর। এবং দীর্ঘদিন ও খুব সাকসেসফুলি ও বাঙালিকে গর্বিত করেছে মনে হয় এটা। তো সেইটা করতে গিয়ে বাঙালির ছেলেমেয়েরা সবাই ভাবলো তারা সৌরভ গাঙ্গুলি হয়ে যাবে, দলে দলে গেল। দেখা গেল যে সেই মা যে ছেলের ব্যাগ নিয়ে দৌড়তো অশোক মালহোত্রা বা অরুণলালের একাডেমিতে বা সমরণ ব্যানার্জির একাডেমিতে, তাদের ছেলেরা কিন্তু আর সৌরভ হচ্ছে না, তারা বেঙ্গল টিমেই চান্স পাচ্ছে না, বাইরে থেকে সমস্ত অবাঙালি প্লেয়ারগুলো এসে বেঙ্গল টিমটা খেলে যাচ্ছে। হ্যাঁ, এখনও সেই ধারাটা রয়েছে। তো সেইটা যখন একটা স্বপ্নভঙ্গ হলো,
তখন আর ফুটবলের দিকে ফিরে যাবার কোনো রাস্তা নেই। রাস্তা থেকে এবং তখন কোথাও কষ্ট দেয়, কারণ তোমরা যখন সাংবাদিকতা করেছো, ক্রীড়া সাংবাদিক হিসেবে যখন ছিলে, তখন তো মানে একেবারে পিক টাইম বাংলার ফুটবলের, এবং এখন যে এই পরিস্থিতিটা কোথাও কষ্ট দেয়। দেখো, একটা জিনিস আছে, প্রত্যেকটা খেলা না একটা লংজিভিটি পিরিয়ড আছে। হ্যাঁ, ধরো আমি এই যে কথাটা বলছি, যেহেতু দীর্ঘদিন ধরে দেখেছি না, মানে একটা খেলার উত্থান হয়, আরেকটা খেলার পতন হয়ে যায়। আমি বহু বছর আগে বলতে শুরু করেছিলাম ফুটবলারদের যে তোমরা চাকরিটা করছো কেন? চাকরি এবং ফুটবল মানে এই দুটো একসঙ্গে হতে পারে না। এটা আমি কোচেদের ক্ষেত্রেও বলেছি। অনেক ফুটবলার যারা প্রাক্তন ফুটবলার পরে চাকরি করে করে তারা খেলা ছেড়ে দিয়েছে, তারপরে তারা কোচিংয়ে এসছে, তাদের মধ্যে একটা প্রবণতা দেখতাম যে তারা কোচিংও করবে, চাকরিও করবে, সব কিছু করবে। এটা হয় না। বারবার আমি বলেছি যে একটা ছাড়ো। তখন আমাকে উদাহরণ দিয়েছে যে তুমি কি আমাকে গ্যারেন্টি দিতে পারবে আমি যদি চাকরিটা ছেড়ে দিই তাহলে আমার সংসার চলবে? এই ঝুঁকিটা তো সারা সবাইকে নিতে হয়, সারা পৃথিবীতে এইভাবে চলছে। হ্যাঁ, তুমি যদি সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি অফিসে কাটাও, তারপরে তুমি খেলতে আসবে, বা তারপরে তুমি কোচিং করতে আসবে, বা সকালবেলায় বেরিয়ে 5টার সময় বেরিয়ে কোচিং করিয়ে তুমি অফিস না পারবে অফিসটা ভালো করে করতে, না পারবে কোচিংটা ভালো করে করতে। কিন্তু এখন আমি দেখছি গত 5 থেকে 10 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে এই চিন্তা। মানে লোকের প্লেয়াররা এখন শুধুমাত্র চাকরি নির্ভর এমনটা নয়। এখন কিন্তু বেশিরভাগ ধরুন 90% ছেলে আমি দেখেছি তারা ডাইরেক্ট ফুটবল খেলে রোজগার করছে এবং তাদের জীবন ধারণ চালিয়ে যাচ্ছে। তো এই একটা পরিবর্তন হয়েছে, কিন্তু যে ধরনের টাকা পয়সা ক্রিকেটাররা পাচ্ছে, হ্যাঁ, সেই তার তুলনায় কিন্তু ফুটবলাররা কিছুই পায় না। ক্রিকেট কি কোথাও বাংলার ফুটবলকে গিলে খেয়েছে? এবং এখানে মানে কর্পোরেট কনস্পিরেসি, এটাও কি একটা ফ্যাক্টর? আচ্ছা, ধরো আমি একটা কথা বলছি, গিলে খেয়েছে কথাটা বলা আমি আমি রাজি নই। কনস্পিরেসি লেভেল থাকতেই পারে, কর্পোরেট জগতের একটা কি বলবো মারপ্যাচ থাকতেই পারে। কিন্তু আজকে যদি কি হতো, সিম্পল ব্যাপার, আমরা কেন খেলা দেখতে যাব? আগে একটা ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের কালার দেখে লোকে ম্যাচ দেখতে যেত, কিন্তু আজকে কেন আমি যাব? আজকে কত বছর ইস্টবেঙ্গল ক্লাব, তার কোনো সাকসেস নেই ন্যাশনাল লিগে। মোহনবাগানেরও অনেক বছর অন্তর অন্তর। আগে কি হতো, পরপর জিতে যাচ্ছে, ডুরান্ট টানছে, হয় ইস্টবেঙ্গল ডুরান্ট টানছে, নয় মোহনবাগান রোভার জিততে, নয় ডিসেন্ট জিততে, একটা না একটা জয়। লোকের কাছে একটা একটা ইমেজ থাকতো যে তাদের টিমটাতে একটা সাকসেস আছে। কিন্তু বহু বছর ধরো এই শতাব্দী শুরু হওয়ার পর থেকে এই দুটো ক্লাবের পারফরমেন্স কিন্তু আগের মতো নেই, যা আমাদের আমাদের সময় প্রাইম পিরিয়ডে সেটা ছিল। অনেক টুর্নামেন্ট হতো, ব্যাঙ্গালোর স্ট্যাফোর্ড কাপ হচ্ছে, গেল জিতে চলে এলো। কোজিকোড়ে একটা টুর্নামেন্ট গেল, জিতে চলে এলো। হ্যাঁ, বড় টুর্নামেন্ট তো ডুরান্ড রোভার্স, আইপি শিল্ড বা ডিসিএম এর কথা ছেড়েই দাও। এখন এইটাই বন্ধ হয়ে গেছে, এই টুর্নামেন্টগুলো আস্তে আস্তে। এবং তোমার ফুটবলারদের ক্ষেত্রে সাকসেস দেখাবার জায়গাও কমে এসছে। হ্যাঁ, আগে যেমন সারা বছর ধরে এই খেলাগুলো খেলে বেড়াতো, এখন অনেক কমে এসছে ম্যাচ। মানে আমাদের সময় ধরো 120টা ম্যাচ সারা বছরে, বা 80 থেকে 120টা ম্যাচ একটা প্লেয়ারকে খেলতে হতো। এখন তো অনেক কম। মানে ন্যাশনাল লিগেও হয়তো তুমি দেখবে এত কম ম্যাচ সেগুলো খেলতে হয় না। ক্রিকেট যদি কনস্পিরেসি লেভেলের কথা বলো, আমি সূক্ষ্মভাবে বলবো যে এই জয়ের কনস্পিরেসিটা অনেক ক্ষেত্রে আমার মনে হয়েছে এই বানানো, গট আপ করা ব্যাপারটা অনেক ম্যাচে আমার মনে হয়েছে। বিশেষ করে যখন সার্জায় খেলা দিতে শুরু করলো, তখন এরা ধরেই নিল ক্রিকেটের লোকের জয় দেখাতে হবে, জাতীয়তা বোধটা রান্নাঘরে ঢোকাতে হবে, যাতে ওই কমিউনিটিটা শুনতে শুনতে মহিলা তিনি রান্না করতে করতে কি হয়েছে রে একবার দেখায়। যে জিনিসটা ফুটবলে আগে ছিল খানিকটা, কিন্তু সেটা কমে গেছে। তো আমার যেটা বলছে যে আমাকে দাবিয়ে দিয়েছে, এই দাবিটা ফুটবলের করা উচিত নয়। তুমি যদি আজকে ব্যর্থতার পেছনে কারণটা প্রচন্ড তোমাদের ব্যর্থতা তোমাদের দাবিয়ে দিয়েছে, তুমি ক্রিকেটকে দোষ দিও না। এটা হয়তো কোনো কোনো লেভেলের ক্ষেত্রে হয়তো হতে পারে ক্রিকেটটাকে বাড়তি সুযোগ দিয়েছে, গভর্নমেন্ট বাড়তি সুযোগ দিয়েছে, অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছে ক্রিকেটের ক্ষেত্রে। কিন্তু আমি এটা স্বীকার করবো না, ফুটবল যদি আজকে কোনো রেজাল্ট দেখায় তাহলে দেখবে লোকের ফুটবলের প্রতি আগ্রহ হবে। এই মুহূর্তে ক্রিকেটের ওয়ার্ল্ড কাপে যে জনসমর্থন আমাদের ভারতবর্ষের, যে জনসমর্থনটা ভারত টিমের আছে, ইন্ডিয়া টিমটা যদি এই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতো আর
তারপরে তুমি দেখতে জনসমর্থনটা কোথায় যায়। কল্যাণ চৌবের প্রসঙ্গ আপনি তুললেন, প্রফুল প্যাটেলের প্রসঙ্গ তুললেন। কল্যাণ চৌবে আজ কাঠগড়ায়, কিন্তু এই ফুটবলের যে পচনটা সেটা কোথাও গিয়ে কি প্রফুল প্যাটেলের আমল থেকেই শুরু শুরু হয়েছিল একদম। একেবারে কোট অ্যান্ড কোট? তুমি প্রশাসনিক ব্যর্থতার কথা বলছো তো, যে এইটা আমি বলছি, যাদের হাতে এই ফুটবল ডেভেলপমেন্টের টাকা দিয়ে সুপার লিগ চালাবার দায়িত্ব নিয়েছিল, তারা তো একটা বৃহৎ একটা বাণিজ্যিক গোষ্ঠী। হ্যাঁ, তো সেইটে আহ, যখন মেয়াদটা শেষ হলো, তখন কিন্তু আহ, ওদের টার্মসেই তোমাকে যেতে হবে, তা না ওখান থেকে বেরিয়ে আসার পথও রাখেনি, এমন একটা ভাবে এরা চুক্তিটা করেছিল সেই সময়টা। এবং দেখা গেল যে যখন নতুন টেন্ডার দরপত্র দেওয়া হলো, তখন নতুন কোনো বাণিজ্যিক গোষ্ঠী, কর্পোরেট হাউস কিন্তু এগোচ্ছে না, কেননা যারা এতদিন চালিয়েছিল তারা এত বড় একটা বাণিজ্যিক সংস্থা যে তাদের এগেনস্টে মানে গিয়ে কেউ টেন্ডার ডাকার সাহসও পাচ্ছিল না। তো এইটি একটা বড় হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। এখন ফুটবলের ব্যাপারটা আমি তোমায় বলছি, বিশ্বব্যাপী কিন্তু বাজার, মানে আজকে যদি কি বলে ভারতীয় কোনো বড় বাণিজ্যিক সংস্থা যদি এটাকে গুরুত্ব না দেয়, ইংল্যান্ডের আছে, আমেরিকার আছে, মানে ধরো যেটা ইংলিশ ফুটবলে এখন তো অনেক মালিকানা হচ্ছে সৌদি আরবের শেখেরা। তো ওরা যদি তোমার কি বলে তহবিলটা সৌদি আরব থেকে নিতে পারে, হ্যাঁ, বড় বড় ক্লাব তারা, তাহলে ইন্ডিয়ার কি অসুবিধা হলো, এত জনসংখ্যা আছে। আর আরেকটা বলছি যে ক্রিকেটের একটা সুবিধা হচ্ছে কি জানো, মানে ফুটবলের মতো স্ট্রাকচারটা নয়, ফুটবল কিন্তু সারা ভারতবর্ষে যেভাবে মানে ইন্টারেস্ট জায়গা উঠেছিল সাধারণ লোকের মধ্যে, খুব কম স্টেটসের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে এখনো পর্যন্ত। ইস্টার্ন জোনটা একটু বেশি, সাউথার্ন জোন এবং ওয়েস্টার্ন জোন ছাড়া বিস্তীর্ণ একটা অনেক অঞ্চল যারা ক্রিকেট ফুটবলটা সেভাবে সাধারণ লোকের উৎসাহ নেই, কারণ ক্লাবগুলো ইনভলভ বলে। আজকে ইস্টবেঙ্গল মধ্যপ্রদেশের একটা গ্রামে গেলে ইস্টবেঙ্গলের নাম কেউ শোনেনি, হ্যাঁ, সেটা হয়তো শহরাঞ্চলে যারা দীর্ঘদিন ধরে ফুটবল ফলো করছে ইস্টবেঙ্গল মোহনবাগানের নাম জানে। যেটা আমি বলবো যে ফুটবলের যেই ক্লাব লেভেলের স্ট্রাকচারটা যতদিন প্রাধান্য পাবে, ততদিন কিন্তু ফুটবলের কি বলবো, এবং মানে ধরো আজকে আইএসএল এ যে সমস্ত ক্লাবগুলো খেলে, তুমি হাত মিলিয়ে দেখবে কটা, 8টা 7টা স্টেটসের ক্লাব, তারা 6টা 7টা রাজ্যের ক্লাব, কলকাতা থেকে 3টে, গোয়া থেকে একটা, কেরালা থেকে একটা, চেন্নাই থেকে, এরকম মানে খুব লিমিটেড ক্লাবস তারা এখানে পার্টিসিপেট করে। যদি শক্তিশালী একটা ফুটবল টুর্নামেন্ট করতে হয়, মিনিমাম 20টা থেকে 22টা ক্লাব যেটা দরকার, এবং সারা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই রিজনগুলো হতে হবে। নর্থ ইস্ট যেমন থাকতে হবে, ইস্ট থাকতে হবে, সবটাই। সবটাই। ইস্টবেঙ্গলে ম্যাচ হলে এখন 8-10 হাজার, 15-20 হাজার লোক যায়, যেটা 1 কোটি 1,30,000 লোক পর্যন্ত হয়েছে একটা সময় সল্টলেক স্টেডিয়ামে। কত কমে গেছে আগ্রহটা, ধীরে ধীরে এই আগ্রহটা কমে গেছে। তো এটাকে টেনে তোলা কিন্তু প্রচন্ড একটা কঠিন কাজ, তোমাকে আমি বলছি। যে বিভিন্ন টুর্নামেন্টের প্রসঙ্গ যখন আসে, আমরা দেখি যে অনেক একাধিক টুর্নামেন্ট মানে এবং লিগ বিশেষত বন্ধ হয়ে গেছে। আমরা দেখলাম যে একেবারে মেসি, যে আমাদের প্রত্যেকেরই, যারা ক্রীড়াপ্রেমী প্রত্যেকেরই খুব প্রিয় মানুষ, যখন এই রকম এক একজন ব্যক্তিত্বকে নিয়ে আসা হচ্ছে, তার পেছনে যখন একটা লম্বা বাজেট থাকছে, কিন্তু লিগের কোনো মানে লিগ অ্যারেঞ্জ করার ক্ষেত্রে তখন বাজেট থাকছে না। প্রথম কথা, আমি মেসিকে আনার বিপক্ষে। হ্যাঁ, আমি বলছি লোকে তো মেসিকে চাক্ষুষ করার জন্য এত মানে 15,000 20,000 টাকা করে টিকিট করছে। তুমি যদি এই লোকটাকেই, তুমি যদি ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি ম্যাচে তুমি 500 টাকা টিকিট করো না, সে মাঠে যাবে না। অদ্ভুত মনস্তত্ত্ব একটা, মেসিকে এক পলক দেখার জন্য সে, আমি বহু লোককে দেখলাম 12,000 20,000 এটা তো 15,000 কোথাও নিরুপমা মেসির কারিশমা, এটাও তো লাভটা কি মানুষের হলো? কাছে হতে পারে। তোমার লাভ ক্ষেত্রেটা দেখতে হবে। মেসিকে একদিনের জন্য এনে কয়েক ঘন্টার জন্য আমি যে টাকাটা খরচা করলাম, সেই টাকায় যদি একটা ভালো একাডেমি করতে পারতো, তো সেই জিনিসটা হয় না তো, মানে যে যে কাজটা করলে আমাদের এখানে ফলদায়ক হবে, সেই জিনিসটা হয় না। দেখনদারিত্ব। হ্যাঁ, আজকে তুমি ভাবো না, লোকে ওই 200 টাকা করে বোতল জল খেতেও প্রস্তুত। তুমি দেখো, তুমি ফুটবলের টিকিটের দাম 50 থেকে 100 করো, দেখবে কি চেল্লানিটা শুরু হয়েছে। আইপিএল এর মতন মানে ফুটবলেও সেটার প্রয়োজনীয়তা কতটা রয়েছে, এবং সেই প্রস্তাব কি ফুটবলের যদি কাছে হয় আসে? আজকে আইপিএল এর মতো একটা টুর্নামেন্ট করতে পারে,
তো আইপিএলে কারা খেলছে, কারা মালিক তুমি বলো তো? আজকে শাহরুখ খানের মতো লোক মালিক, মুকেশ আম্বানির মতো লোক মালিক, তারপরে তুমি বিভিন্ন মানে তাদের, এবং বেশিরভাগই তুমি দেখবে যে গুজরাটের লোক। তারা তারা ব্যবসাটা জানে, তারা ইনভেস্টমেন্ট করবে সেই কারণে যেখান থেকে ওরা টাকাটা তুলতে পারে। আমাদের এখানে তো ফুটবলে এই লোকগুলো নেই। গুজরাটের নাম শুনেছো কোনোদিন ফুটবল খেলেছে? কোনো গুজরাটি ফুটবলের নাম শুনেছো কখনো? পাবে তুমি ক্রিকেটার নাম পাবে, প্রচুর ক্রিকেটার ওদের আছে, এই 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 টিমটাও আছে। তো এইটা এখন কি হচ্ছে যে ব্যবসাটা বোঝে, খেলাটা বোঝে, এইরকম একটা কম্বিনেশন ক্রিকেট পেয়ে গিয়েছিল জগমোহন ডালমিয়ার মধ্যে। ফুটবলের এই লোকটা নেই। ফুটবলে প্রফুল্ল প্যাটেল এসছে, সে হয়তো ব্যবসাটা বোঝে, তার লেভেলের ব্যবসাটা বোঝে এবং রাজনীতিটা বোঝে, খেলাটা বোঝে না। তো ফুটবলের যে প্রফুল্ল প্যাটেলের আমলে বা প্রিয়রঞ্জন দাসবংশীর আমলে এরা সেই কাজটা করতে পারেনি, যে কাজটা মানে এই ক্রিকেটের লোকেরা করতে পেরেছে, এটা করতে পারেনি। এবং এটা তোমার কোথাও গিয়ে রাজনীতির শিকার। বেশিরভাগই আমি বলবো যে একটা দূরদর্শিতার অভাব ফুটবলের লোকদের। যখন তুমি ললিত মোদি এই আইপিএলের ফান্ডাটা, এটা তো ইংলিশ প্রিমিয়ার লিগের ঢঙে হয়েছিল। তো ও কিন্তু প্রথমে ফুটবলের লোকেদের কাছ থেকে এসেছিল, প্রিয়ঞ্জন দাসবংশীদের কাছে এসেছিল, কিন্তু পরে দেখা গেল যে প্রিয়তারা দীর্ঘদিন ওকে ঘুরিয়েছে। তখন ও বাধ্য হয়ে ফুটবল ছেড়ে ক্রিকেটে চলে গিয়েছিল। এবং ক্রিকেটের ক্লাব স্ট্রাকচার না থাকা সত্ত্বেও ক্রিকেট কিন্তু এটা ট্রিমেন্ডাস সাকসেস এনে দিয়েছে ক্রিকেটের ক্ষেত্রে। তো সেইটে ললিত মোদিও দেখো ধান্দাবাজ লোক, 3 বছরের বেশি থাকতেও পারলো না, সে পালিয়ে গেছে বিদেশে, টাকা পয়সা মানে নিয়ে গুছিয়ে নিয়ে চলে গেছে। যে রেজাল্টটা দিয়ে গেছে সেটা কিন্তু বসে বসে বিসিসিআই এখন সেটা খাচ্ছে। বলে এটা আমাদের অনেক ভুল হচ্ছে গত 30 বছরে, না অনেকগুলো ভুল আমরা করেছি, যেগুলো নজর দেওয়া উচিত ছিল এবং সরকারের পৃষ্ঠপোষকতাও আমরা পাইনি। এশিয়া থেকে এখন 8টা টিম যাচ্ছে ওয়ার্ল্ড কাপ ফুটবল ফাইনাল রাউন্ডে, 8টা, যেটা আগে 2টো ছিল। আমরা যখন শুরু করেছিলাম জার্নালিজম তখন এশিয়া থেকে মাত্র 2টো টিম যেত, সেইটা বেড়ে বেড়ে এখন 8টা হয়েছে। এই 8টা টিমের মধ্যে ইন্ডিয়া থাকতে পারবে না। একটা সময় মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এই দলে বাঙালি ফুটবলারদের একটা আধিক্য, এবং শুধুমাত্র তাই নয়, তারা একটা সময় পুরো ডমিনেট করে গেছে। কিন্তু এখন মনে হয় কোথাও গিয়ে আতশ কাচের নিচে যদি দেখা যায়, মানে বাঙালি ফুটবলারের সংখ্যাটা প্রায় হাতে গোনা। চাকরি বাকরি করবো ফুটবল খেলে, এই আশাটা চলে গেল। তারপরে কি হলো, ফ্যামিলিগুলো ছোট হতে শুরু করলো। তো বাঙালির ছেলেরা, মানে আগে ছিল মানে বাবা মা 4টে 5টে ছেলে মেয়ে, একটা ছেলে ফুটবলে গেছে, যা বাবা তুই চাকরিটা তো পাবি নিশ্চিন্ত। এখন তো বাবা মার একটা মাত্র ছেলে, 2টো ছেলে, তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য পেশায় ঠেলে দেওয়ার জন্য তাগিদটা বাবা মার বেশি। ফুটবল মাঠে পাঠাতে চায় না, বিশেষ ফিজিক্যাল কম্ব্যাট গেম তো, ধাক্কাধাক্কির খেলা, পাঠাতে চায় না এটা। ফুটবল মাঠে বাঙালির সংখ্যা কমে আসছে, কিন্তু আমি এটাও বলবো যে বাঙালির সংখ্যা কিন্তু ইন্ডিয়ান টিমের বা যদি উল্লেখ করে থাকো ইস্টবেঙ্গল মোহনবাগানের, হ্যাঁ, বাঙালি প্লেয়ারদের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অনেক বেশি নির্ভর করেছি ভিন রাজ্যের প্লেয়ারদের উপর। এই যে সমস্যাটা মানে কোথাও গিয়ে আসতে পারে, তুমি তো আজ থেকে প্রায় 20 বছর আগে লিখেছিলে যে ফুটবলে দিন বাঙালি শেষ। ফুটবলারদের দিন শেষ, এবং তা নিয়ে যথেষ্ট বিতর্ক সেই সময় হয়েছিল। এটা কি মানে তখনই কোথাও একটা ইঙ্গিত পেয়েছিলে? হ্যাঁ, এইটাকে আমি দেখতে পাচ্ছিলাম যে কি হচ্ছে, যেন একটা সময় এমন এলো ফুটবলার, বাঙালি ফুটবলার বলতে শুরু করলো হাতে টাকা পায়ে বল, মানে আগে টাকাটা দাও তারপর আমি খেলতে নামবো। তখনই অশনি সংকটটা আমার টের পেয়েছিলাম, এটা পেশাদারিত্ব নয় কিন্তু। তখন সত্যি হয়তো প্লেয়ারদের অনেক টাকা মার যেত, হ্যাঁ এটাও সত্যি সেরকম। এখনকার মতো তুমি ফাঁকি দিয়ে চলে যেতে পারবে না, এখন নিয়মকানুন অনেক কোনো শিথিল নেই। সেই সময় অনেক প্লেয়ার অনেক টাকা মারাও যেত। কিন্তু এটাও ঠিক যে অ্যাটিটিউডটা কিন্তু ঠিক ছিল না। এই যে ফুটবলের যে অসুখ, হুম। মানে আমি সেটাই বলবো, মানে এইটা সারানোর ওষুধ কি? কালকেতুর কাছে যদি জিজ্ঞাসা। হ্যাঁ, তুমি কালকেতুর প্রসঙ্গ তুললে এই কারণে বলছি, কালকেতুর ক্যারেক্টার সম্পর্কে অনেকের হয়তো একটু ধারণা নেই, আমি 1-2 লাইনে ধারণা বলছি। কালকেতু হচ্ছে আমার সৃষ্ট একটা কাল্পনিক চরিত্র, যে একজন পেশায় ক্রীড়া সাংবাদিক, কিন্তু সে সত্যসন্ধানী, সে গোয়েন্দার কাজ করে। আচ্ছা, আমি বলবো প্রথমে ফুটবলের যে ভাইসেসটা আগে ছিল, এখন যেটা প্রবলভাবে ক্রিকেটের মধ্যে রয়েছে, ক্রিকেটেও কিন্তু বিসিসিআই এমন একটা
সময় এসেছিল যখন এই গোয়েন্দাদের রাখতেন। এখনো তুমি কি হয় মানে এই বেটিং সিন্ডিকেটের বাইরে প্লেয়ারদের রাখার জন্য ক্রিকেটাররা যখন কোনো জায়গায় খেলতে যায় তখন কিন্তু এই গোয়েন্দারা চারদিকে ছড়ানো থাকে। তারা কিন্তু বিসিসিআইয়ের টাকা পয়সায় ওখানে গোয়েন্দাগিরি করে থাকে এবং এইটা তারা আটকাচ্ছে। কারণ একটা সময় ক্রিকেটে কিন্তু এই গোয়েন্দাগিরি মানে এই বেটিং সিন্ডিকেটের সঙ্গে ক্রিকেটারদের খুব ভালো যোগাযোগ ছিল। হোটেলে গিয়ে তারা দেখা করতেন, তারা আড্ডা মারতেন, এগুলো ছিল। সেটা বন্ধ হয়েছে। ক্রিকেটাররা একটা গার্ড নিচ্ছে, এই গোয়েন্দাদের সরাসরি নিয়োগ করেছে আমি যতদূর জানতাম। তো ফুটবলেও এরকম হয়তো টাকা পয়সা নিয়ে ম্যাচ গড়াপেটা হয় না, ফুটবল নিয়ে হয়তো এতটা বেটিং হয় না, এতটা স্কেলের বেটিং হয় না, কিন্তু ফুটবলের যে এই সেটা আটকানোর জন্য টাকা পয়সা নিয়ে নানা রকম নয় ছয় হয়, সেটা আটকানোর জন্য কালকেতুর মতো একটা লোক দরকার। আর কালকেতুর মতো একটা সাংবাদিক, বিচক্ষণ সাংবাদিকের দরকার, যে বলে দেবে যে কিভাবে ফুটবলটা আবার নিজের জায়গায় ফিরে আসতে পারে। 2026-এ না, 2030-এও হবে না, 2034-এ টার্গেট যদি করে না, ইন্ডিয়ান টিম 7-8 বছরই কিন্তু একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছতে পারে। এবং এশিয়ার যদি প্রথমে টার্গেট হওয়া উচিত 2030-এ, টার্গেট হওয়া উচিত এশিয়ায় বড় কিছু করা। এশিয়ার 36টা-38টা টিমের মধ্যে থেকে 8টা টিমের মধ্যে পৌঁছানো, এই জায়গাটায় পৌঁছানো। তার পরবর্তী যে 4 বছর, সেই 4 বছর যাতে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলতে পারে এইরকম একটা জায়গা। তুমি দেখো মুহূর্তেই সিনারিওটা পাল্টে যাবে। মুনাফার কথাটা কম ভাবতে হবে এবং এই রাজনীতি থেকে সরে আসতে। তার জন্য তো এফোর্ট দিতে হবে। হয়তো আমরা জীবদ্দশায় দেখে যেতে পারবো না ওয়ার্ল্ড কাপ খেলছে, কিন্তু যখন আমরা ওয়ার্ল্ড কাপ করতে যাই তখন মারাত্মক আমাদের দুঃখ হয় যে আমরা কেন পারছি না, এইটা হয়। রূপকদা, অনেক ধন্যবাদ, অনেকটা সময় আড্ডা দেওয়া সম্ভব হলো এবং আশা রাখবো সুযোগ যদি হয় আগামী দিনে আরো আড্ডা দেওয়ার এবং নিশ্চয়ই নিশ্চয়ই তুমি সেই সময় দেবে। ঠিক, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো।